আপকি বার দূর সে নমস্কার। আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা কাজে বড় প্রধানমন্ত্রী দেখতে চাই, মুখে ভাষণ মারা প্রধানমন্ত্রী। আমরা ঘরপোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। আমাদের মনে হচ্ছে যে আমাদের দেশটা আরেকটা শ্রীলঙ্কা হয়ে যাবে না। সিএ হবে কি হবে না সেটার থেকেও বড় প্রশ্ন, দেশের মানুষ আগে খেয়ে পরে বাঁচবে কি বাঁচবে না। এইভাবে যদি চলতে থাকে তাহলে শ্রীলঙ্কার থেকে ভয়াবহ অবস্থা হবে যা মনে হচ্ছে। শুধু তাই না, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তাকে বাসভবন ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। প্রেসিডেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে জনতা। কৃষিমন্ত্রী ফার্নান্দোকে গাড়ি শুদ্ধ জলে, লেকের জলে ফেলে দিয়েছে উন্মত্ত জনতা। এবার সেই ব্যাংকের টাকা যদি কোনো আরেকজন নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়ারা মেরে পালিয়ে দিয়ে চলে যায় এবং ব্যাংক যদি দেউলিয়া হয়ে পড়ে, তাহলে ব্যাংক আর আপনার টাকা ফেরত দিতে বাধ্য থাকবে না। ভুলে গিয়েও এই মন্দির রহি বানায়েঙ্গে এই ধরনের উগ্র ধর্মান্ধক স্লোগান দিয়ে মানুষকে উত্তেজিত করা যায়। আজকে জ্ঞানব্যাপী নিয়ে শুরু হয়েছে, এখন শোনা যাচ্ছে কুতুব মিনার নিয়ে, এরপর করতে নির্দেশ দিয়েছে কেন্দ্র দেবেই। কারণ এরা বলে হিন্দু খতরে মে হ্যায়, কথায় কথায় আমরা বলি দেশ খতরে মে হ্যায় মোদীজি কে জমানা মে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী, কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি বলবেন দাদা এই পরিস্থিতিতে? পরিস্থিতি বলতে দেখুন, আসলে আমার মনে পড়ে যাচ্ছে 60-এর দশকে বাংলার একজন কবি লিখেছিলেন, যখনই জনতা চায় বস্ত্র খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধেরও বাদ্য। মানে মানুষ যখন অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান ইত্যাদি নিয়ে নাজেহাল, তখন যেন তেন প্রকারে মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দিতে হবে। এই খেলা আজ থেকে নয়, এর আগে 2019-এর সময় আমরা দেখেছি পুলওয়ামা আক্রমণের নাম করে আমাদের দেশের বীর সেনা জওয়ানদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। আমরা আমাদের দেশের বীর সন্তানদের লাশ গুনলাম, কিন্তু আমাদের যারা শত্রু তাদের কোনো পক্ষের কোনো হতাহতের ছবি আজ অবধি প্রকাশিত হলো না। এখন আবার লোকসভা নির্বাচন আসছে, আর যত এই নির্বাচন আসছে তত একটার পর একটা করে এই ধরনের ঘটনা সামনে আসছে। রোজ পেট্রোল ডিজেলের দাম বাড়ছিল, 73 বার পেট্রোলের দাম বেরোচ্ছে এবং 76 বার ডিজেলের দাম বেড়েছে, দুবার দাম কমেছে। আর এমনভাবে হাইলাইট করা হচ্ছে যেন দাম কমানোটা একটা মহান কীর্তি। মোট 46 টাকা দাম বাড়িয়ে 12 টাকা দাম কমানোর নাটক চলছে। রান্নার গ্যাস, যারা একদিন ক্ষমতায় আসার আগে স্লোগান দিয়েছিলেন 325 টাকা রান্নার গ্যাস 368 টাকা হলো কেন জবাব দাও, তাদের আমলে 368 টাকার রান্নার গ্যাস আজকে কিনতে হচ্ছে 1029 টাকা দিয়ে। বলা হচ্ছে জিএসটি হলে নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে, রান্নার গ্যাসে তো জিএসটি রয়েছে। তারপরেও এই বিপুল মূল্যবৃদ্ধি। কেন্দ্রীয় সরকার অর্থনীতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ভয়ানকভাবে ব্যর্থ। তারা স্লোগান দিয়েছিলেন ক্ষমতায় আসলে 40 টাকা প্রতি ডলারের অর্থনৈতিক ভ্যালু হবে। আজকে বিশ্বের বাজারে ভারতের টাকার দাম কমতে কমতে সর্বনিম্ন জায়গায় এসে দাঁড়িয়েছে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, যেটাকে বলে ক্ষুধার সূচক, তার তালিকায় ভারতের স্থান পাকিস্তান, বাংলাদেশের পরে। মানে কোন জায়গায় তলানিতে নেমে এসছে ভারতবর্ষের মানুষ। না, ইতিমধ্যেই যে পরিস্থিতি এইভাবে যদি চলতে থাকে তাহলে শ্রীলঙ্কার থেকে ভয়াবহ অবস্থা হবে যা মনে হচ্ছে। শুধু তাই না, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তাকে বাসভবন ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। প্রেসিডেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে জনতা। কৃষিমন্ত্রী ফার্নান্দোকে গাড়ি শুদ্ধ জলে, লেকের জলে ফেলে দিয়েছে উন্মত্ত জনতা। তার কারণ, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় মানুষ কিন্তু তখন প্রতিরোধ করে। আমাদের দেশে আজকে কিন্তু আগামী দিন আমরা সেই আশঙ্কাই দেখতে পাচ্ছি যে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। একদিকে কোভিডের সময় আমরা দেখেছি, লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকরা 1500 কিলোমিটার পায়ে হেঁটে ফিরেছেন। আবার সেই একই সময় দেখেছি শুধুমাত্র একটা রাজ্যে ভোটে জেতার জন্য পরিযায়ী নেতাদের জন্য চার্টার্ড ফ্লাইট করে দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের দেশের 20% মানুষ যাদের হাতে অনেক টাকা, তারা আরও ধনী হচ্ছে। আর যে 80% মানুষ যারা দিন আনে দিন খান, তাদের অবস্থা ভয়াবহ হচ্ছে। রোজ নতুন করে মানুষ অর্থাভাব, নতুন করে চাকরি হারাচ্ছে। সিএমআইর তথ্য, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, তার তথ্য বলছে যে আমাদের দেশ 70 বছরে সবচেয়ে বেশি বেকারত্ব এবং অর্থনীতির অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এই সময়ে দাঁড়িয়ে বিভিন্ন অর্থনীতিবিদরা, রঘুরাম রাজন রিজার্ভ ব্যাংকের এক্স গভর্নর থেকে শুরু করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তারা প্রত্যেকেই বলেছেন মানুষের হাতে অর্থের যোগান পৌঁছে দিতে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী,
রূপশ্রী বা বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মাধ্যমে গরিব মানুষের কাছে কিন্তু অর্থের যোগান পৌঁছে দেওয়ার একটা প্রয়াস করছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা রাজ্য সরকারের ক্ষমতা কতটুকু? রাজ্য সরকার নোট ছাপাতে পারে না, রাজ্য সরকারের ঘাড়ে বিপুল অঙ্কের দেনা। এই সামাজিক প্রকল্পগুলো চালাতে গেলে যে অর্থের প্রয়োজন, আমরা আমাদের রাজ্য সরকারের যে ন্যায্য প্রাপ্য ৯৮,০০০ কোটি টাকার কাছাকাছি, সেটা জিএসটির কম্পেনসেশন বাবদ প্রাপ্য টাকা আছে, ফুড সাবসিডি বাবদ প্রাপ্য টাকা আছে, বা কেন্দ্রীয় অন্যান্য প্রকল্পের কেন্দ্রের অংশীদারির যে টাকা, সেই টাকা রয়েছে, সেই টাকা কেন্দ্রীয় সরকার এখনও দিচ্ছেন না। এই জায়গায় দাঁড়িয়ে একদিকে একটা রাজ্যের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যাতে গরিব মানুষের হাতে ন্যূনতম অন্নের ব্যবস্থা করা যায়, আর উল্টো দিকে কেন্দ্রের সরকার তারা শুধুমাত্র পুঁজিপতি, বড়লোক, তাদের মাথায় তৈলমর্দন করতে ব্যস্ত। এফআরডিআই বিল আসতে চলেছে পার্লামেন্টে কদিন পরে। এই এফআরডিআই বিল আসলে আরও ভয়ঙ্কর অবস্থা মাৎসন্যায় তৈরি হবে। একটা সময় আপনারা জানেন ব্যাংক ফেল করতে বলে ইন্দিরা গান্ধী ব্যাংকগুলোকে জাতীয়করণ করেছিলেন, যাতে ব্যাংকে টাকা রেখে কোনো মানুষ সর্বশান্ত না হন। কিন্তু এফআরডিআই বিল যদি পার্লামেন্টে আসে, তাহলে আবার গরিব মানুষ, সাধারণ মানুষ সর্বশান্ত হবেন। এই বিল বলছে যে আপনি ব্যাংকে যত টাকাই রাখুন, ধরুন একজন মানুষ তিনি সারা জীবন চাকরি করলেন, তারপর শেষে অবসর নিলেন, তার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সমস্ত প্রাপ্য জমানো টাকা, সেই টাকা তিনি ব্যাংকে রাখলেন। এবার সেই ব্যাংকের টাকা যদি কোনো আরেকজন নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়ারা মেরে পালিয়ে দিয়ে চলে যায় এবং ব্যাংক যদি দেউলিয়া হয়ে পড়ে, তাহলে ব্যাংক আর আপনার টাকা ফেরত দিতে বাধ্য থাকবে না। মানে আপনি সারা জীবন যে টাকা রেখেছেন সেই টাকা চোট চলে যাবে, সামান্য একটা অংশ, যেই অংশের বাকি, মানে আপনি ধরে রাখুন আপনি যে টাকা রাখবেন তার ৯০% টাকা আর কোনোদিনও ফেরত পাবেন না। তাহলে মানুষ যাবে কোথায়? এই পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। আমরা ঘর পোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। আমাদের মনে হচ্ছে যে আমাদের দেশটা আরেকটা শ্রীলঙ্কা হয়ে যাবে না। না, অর্থটা আমাদের একটা কথা হচ্ছে, ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে যোগী রাজ্যে এইরকমই বলা হচ্ছে যেখানে রেশন কার্ড নাকি সবার বাতিল করে দেওয়া হচ্ছে। ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে। যোগী রাজ্যে আরও ভয়ঙ্কর করেছে, ওরা বিধানসভা নির্বাচনের আগে সবাইকে রেশন দিয়েছিল, এবং রেশন দেওয়ার পর এখন যেটা করছে, এখন যাদেরকে রেশন দিয়েছিল তাদের থেকে টাকা আদায় করছে। মানে ভোটের আগে বলেছিল ফ্রিতে রেশন, আর ভোটের পরে তাদের রেশন কার্ড বাতিলের হুমকি দিয়ে বলেছে তুমি রেশন নিয়েছো, তোমার একটা স্কুটার আছে, একটা মোটরসাইকেল আছে, তাই তুমি রেশন পাওয়ার যোগ্য না, তুমি এসে অবিলম্বে রেশনের টাকা দিয়ে যাও, নইলে তোমার রেশন কার্ড বাতিল করা হবে। একটা দেশের মানুষ যখন এই রকম যন্ত্রণায়, তখন রোজ কোনটা মন্দির না কোনটা মসজিদ এই নিয়ে খুঁচিয়ে তোলা হচ্ছে। কেন? আজকে দেশের মানুষের সামনে মূল সমস্যা, আজকে জ্ঞানবাপীতে মন্দির ছিল না মসজিদ ছিল সেটা নয়, মূল সমস্যা সেখানকার মানুষ, তারা কি খেয়ে বাঁচবেন, তারা কি পরিধেয় বস্ত্র পরবেন, তাদের হাতে চাকরি থাকবে কিনা। আসলে লোকসভা নির্বাচন যত আসবে তত এই ধরনের নন ইস্যুগুলোকে ইস্যু করে তোলা হবে, যাতে মূল দৃষ্টি মানুষের অর্থনৈতিক জায়গায় না থাকে, যাতে মানুষ নিত্যদিনের যন্ত্রণা ভুলে যায়, ভুলে গিয়েও এই মন্দির রহি বানায়েঙ্গে এই ধরনের উগ্র ধর্মান্ধক স্লোগান দিয়ে মানুষকে উত্তেজিত করা যায়। আজকে জ্ঞানবাপী নিয়ে শুরু হয়েছে, এখন শোনা যাচ্ছে কুতুব মিনার নিয়ে, এরপর করতে নির্দেশ দিয়েছে কেন্দ্র দেবেই। কারণ কেন্দ্রের সামনে এখন যদি মানুষ যদি অর্থনীতি নিয়ে খোরাখুরি শুরু করে, তাহলে কেন্দ্রের ভয়ঙ্কর বিপদ। মানুষ যদি জানতে চায় যে পেট্রোলের দাম এত বেড়েছে, রান্নার গ্যাসের দাম এত বেড়েছে কেন, তুমি কি করেছো, তোমার দপ্তর কি অর্থনৈতিক সামাল, মানুষ যদি জানতে চায় যে দেশে কত বেকার নতুন করে 7 বছরের সৃষ্টি হয়েছে, তাহলে কেন্দ্রের বিপদ। কেন্দ্র জানে মানুষের দৃষ্টি যেন এই দিকে না আসে, তার জন্য রোজ নতুন নতুন এই ধরনের নাটকের আমদানি হবে। অরূপদা, ইতিমধ্যে কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, বলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কত জোর আছে আটকে দেখা, সিএ লাগু করেই ছাড়বো, এরকম হুমকিমূলক আমরা বার্তা পেলাম। স্বরাষ্ট্রমন্ত্রী এলছে, যারা ক্ষমতায় আসার আগে কিছুদিন আগে তারা বলেছিল রুটি, কাপড়া, মাকান, এই 3টে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, তারাই এইরকম মন্তব্য করছে, কি বলবেন? আসলে বিজেপি নিজেই এই রাজ্যে তাদের দলটাকে আর রাখতে পারছে না। বিজেপি তো ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলছেন, তিনি এসে স্লোগান দিয়েছিলেন ইসবার 200 পার, তো বাংলার মানুষ 200 মমতা ব্যানার্জিকে পার করে দিয়েছে। ওর দলের এমন অবস্থা দেখুন, সব নেতারা দল ছেড়ে যাচ্ছে, যারা একসময় তৃণমূল ছেড়ে গিয়েছিল তারাও আজকে চলে এসছে, মুকুল রায় চলে এসছে, সব্যসাচী দত্ত চলে এসছে, রাজীব ব্যানার্জি চলে এসছে, গতকালকে অর্জুন সিং চলে এসছেন। এমনকি ওনার দলের নেতৃত্ব যাকে কেন্দ্রে মন্ত্রী করেছিলেন বাবুল সুপ্রিয় চলে এসছেন, জয়প্রকাশ মজুমদাররা চলে এসছেন। একাধিক জেলায় বিজেপির জেলা সভাপতিরা, বিজেপির এমএলএরা, এমপিরা লাইন দিয়ে তারা রোজ আবেদন করছেন তৃণমূলে চলে আসবেন। আগামী দিন দলটারই অস্তিত্ব থাকবে না। তাই জন্য এইসব ভুলভাল কথা বলে মানুষের দৃষ্টিটাকে, এই শান্তনু ঠাকুর তিনিও তো বেসুরো, মতুয়ানি, কদিন থাকবেন বিজেপিতে দেখুন না।
সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব পরিষ্কারভাবে বলছি, সিএ হবে কি হবে না সেটার থেকেও বড় প্রশ্ন দেশের মানুষ আগে খেয়ে পড়ে বাঁচবে কি বাঁচবে না। আর এই রাজ্যের বুকে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এই রাজ্যের বুকে এনআরসি করে সিএ করে কাউকে আমাদের দেশ থেকে বের করে দেওয়া হবে না। আসামের বুকে আমরা দেখেছি যারা বলেছিল যে এনআরসি করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আসামে আপনারা দেখেছেন এনআরসির নাম করেই কদিন আগে একটি ছেলে আত্মহত্যা করেছে। কদিন আগে আমাদের আসামের রাষ্ট্রপতি, আমাদের ভারতবর্ষের ফখরুদ্দিন আলী আহমেদ, তার পরিবারের নাম এনআরসি তালিকায় তুলে দিয়েছে, যেখানে রাষ্ট্রপতি, পূর্বতন রাষ্ট্রপতি, তার পরিবারের নিরাপত্তা নেই। আগে দেশের মানুষের নিরাপত্তা দিক এই অপদার্থ সরকার। যারা এখানে দেশ বাঁচানোর কথা বলছে, এদের আমলে দেশ সবচেয়ে বেশি খাতরে।